জমিনে লুটিয়ে পড়ে মাটির দেহখানা। আগন্তুক হাসতে হাসতে হাঁটা ধরে। লম্বাটে দেহখানা কেমন একটু পর দুলে ওঠে। তাকে নিজে জয়ের উল্লাসে, নাকি কুটিল হাসির মধ্যেও আরো কুটিলতা জড়িয়ে আছে। আলো আঁধারি পরিবেশ। ঘরটা বেশ বড়। 3টি বেড রাখা। তার ঠিক মাঝখানের বেডটায় কেউ একজন শুয়ে আছে। ডান হাতে সাদা ব্যান্ডেজ। বর্তমানে ব্যান্ডেজ আর সাদা নেই, কারো ছন্নছাড়া আঁকিবুকিতে অদ্ভুত রূপ নিয়েছে। বেডের পাশে বসে এক মনে ব্যান্ডেজের ওপর কলম চালাচ্ছে আদিল। কলমের লাল কালি ঠিক যেন রক্তের প্রতিরূপ। বেডে শুয়ে থাকা লোকটি নড়ে ওঠে। আদিলের হাত থেমে যায়। সম্পূর্ণ জ্ঞান ফেরা পর্যন্ত ঠিক শিওরে বসে থাকে। পিট পিট করে চোখ খুলতে নিজ আসন থেকে উঠে দাঁড়ায় আদিল। বড় বড় পা ফেলে সুইচ বোর্ডের দিকে এগিয়ে যায়। সুইচে আঙ্গুলের চাপ পড়তে অন্ধকার যেন পালিয়ে যায়। সারা ঘরে ছড়িয়ে পড়ে আলো। পিটপিট করা চোখটি আলো সহ্য করতে না পেরে বন্ধ হয়ে যায়। আদিল হয়তো এইটাই চেয়েছিল। এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, কেমন লাগছে মিস আফরা? আফরা চট করে চোখ খুলে পাশে তাকাতে আদিলের মুখশ্রী ভেসে ওঠে নয়ন যুগলে। দৃষ্টি ঘুরিয়ে চারপাশ দেখে। এবার যেন বোঝ এলো। সে এখন হসপিটালে অবস্থান করছে। তবে এই লোকটি এখানে কি করছে? বলল, আপনি এখানে কেন? মীরা কোথায়? কথাটা বলতে বলতে ওঠার চেষ্টা করে আফরা। ডান হাতে চাপ লাগতে ব্যথায় চোখ মুখ কুঁচকে দেয়। আদিল চোখ মেলে দৃশ্যটা দেখে উপভোগ করে। শত্রুর ব্যথায় এত সুখ লাগে কেন? হিসিয়ে বলল, আমি তো নিয়ে এসছি। সামান্য বুলেটের আঘাত সহ্য করতে পারলেন না, এই সাহস নিয়ে আদিল মাহমুদের সাথে লাগতে আসেন? আফরার চোখ জ্বলে ওঠে। তীব্র ক্ষোভে চোখ দিয়ে যেন ভস্ম করে দিবে আদিলকে। আদিল হাসে। হাসতে হাসতেই বলে, আমি চেয়েছিলাম আপনার বুক বরাবর বুলেটটা ছুড়তে, তবে আপনার বান্ধবী যেভাবে সামনে এসে দাঁড়ালো, ট্রেলার দেখাতে হাত খেয়ে নিশানা করতে হলো। আদিল মাহমুদ রিভলভার তাক করেছে, অথচ বুলেট বের হয়নি। তা কখনোই হয়নি। প্রথমবার গুলি কি অনুভূতি কেমন? রাগটাকে নিয়ন্ত্রণে আনে আফরা। আদিল যখন তার দিকে রিভলভার তাক করে দাঁড়িয়েছিল, তার মনে হয়েছিল লোকটি তাকে এক্ষুনি মারবে না, শুধু নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ছুটে এসছে। তাই সে ভাবালিশ দাঁড়িয়েছিল। তবে বিপত্তি ঘটল তখন, যখন মীরা বেশি বুঝে আফরার সামনে এসে দাঁড়ায়। অন্য কেউ থাকলে হয়তো এমন ভালোবাসা দেখে আপ্লুত হয়ে যেত, তবে আফরা যে ভিন্ন। বরং তার কাছে এটা আদিক্ষেতা ছাড়া কিছুই মনে হয়নি। সে সুযোগে আদিলও সুযোগটা লুফে নিয়ে বুকে টার্গেট করা রিভলভার হাতে চালিয়ে দেয়। মীরার চিৎকারে পরিবেশ ভারী হলেও বুলেটের আঘাত আফরাকে কাবু করতে পারে না। শক্ত থেকে নিজের একরোখা জেদের প্রমাণ দিয়ে আদিলের চোখে চোখ রেখে হেসেছিল। তারপর আর মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে এমন বন্দি দশায় দেখল। আদিলের দিকে তাকিয়ে আফরা হেসে বলল, কে বলল আপনাকে প্রথম বুলেট হজম করলাম? আদিল চমকায়। মেয়েটা কি তার ভাবনার বাইরেও বিপজ্জনক? আফরা আবার বলল, যে মেয়ে নিজের শরীরে নিজের হাতে বুলেট চালান করতে পারে, তাকে আপনি এই 2 টাকার রিভলভার দেখে ভয় দেখাচ্ছেন? বিষয়টা কমেডি অফ দ্য ইয়ার হয়ে গেল না? আদিলের এমন মজা সহ্য হয় না। দুপা এগিয়ে এসে আফরার গলা চেপে ধরে। আফরার শুধু তাকিয়েই থাকে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তবে ছাড়ার আকুতি করে না। আদিল বলল, আপনাকে কিভাবে ভাঙতে হয় তা নিশ্চয় আদিল মাহমুদ জানে। অপেক্ষা করুন। মীরা কোথায়? আদিল উত্তর দেয় না, ঘুরেও তাকায় না, চলে যায়। আফরা কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকে অনুভূতি শূন্য দৃষ্টিতে। তারপর চোখ বুজে নেয়। রাত তো ঢের বেশি। চোখ জ্বলে কেন? ঘুম নাকি জ্বালা? ড্রয়িং রুমে বসে আছে নাদিয়া। টি টেবিলে তার প্রিয়দের রাজত্ব। দৃষ্টি টিভির দিকে। ঘড়ি দেখা হয়নি, তাই ঠিক বলা যাচ্ছে না রাত কত দূর। আনুমানিক 2টো তো বাজবেই। আজ কেন জানি ঘরে বসে থাকতে ইচ্ছে করলো না। হয়তো বাবা নামক মানুষটা বাড়ি নেই বলেই আজ সে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে। মিসেস নুরিও আজ ঘরে খিল দিয়েছেন। স্বামীর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছেন। না হয় কেঁদে কেটে ভাসিয়ে ফেলছেন। মুখ বাঁকায় নাদিয়া। কবে যে এসব থেকে মুক্তি পাবে? মদের গ্লাসে চুমুক দিয়ে ভাবনাগুলো শুনে উড়িয়ে দেয়। টুং টুং শব্দ করে ফোন বেজে ওঠে। মুখশ্রীতে আনন্দের ছাপ দ্বিগুণ হয়। চটজলদি ফোন তুলে কানে ধরে বলে ওঠে, খুব মিস করছিলাম মনে হলো। কাজের কথা এসো। মন খারাপ তোমার? এই আজকে কি তুমি কেঁদেছো? কণ্ঠ এমন লাগছে কেন? নাদিয়ার বিচলিত কণ্ঠ। অপর পাশের মানুষটি বিরক্ত হয়। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আদিক্ষেতা একটু বেশি হয়ে যাচ্ছে না? তোমার কি মনে হয় এসব ফালতু আলাপের সময় আমার আছে? ফোন দিয়েছিলে কেন সেটা বলো। নাদিয়ার মুখটা ছোট হয়ে আসে।
তার চিন্তাগুলো লোকটার আদিক্ষেতা মনে হচ্ছে। করুণ কণ্ঠে বলে, আমি যাদের আপন ভাবি তারাই কেন আমাকে সহ্য করতে পারে না? আমি মেয়েটা কি খুব খারাপ, বাজে? লোকটা নরম হয়। মেয়েটা কি আজ একটু বেশি কষ্টে আছে? শান্ত কণ্ঠে বলে, তোমার জানার কথা আমার মনের অবস্থা কেমন থাকবে। প্রশ্ন করাটা বোকামো নয়। যা বলার জন্য ফোন দিয়েছিলে সেটা বলো, আমার হাতে সময় কম। তুমি কি আমাকে শত্রু ভাবছো ঠিক আগের মতো? তোমাকে শত্রু ভাবার কোনো কারণ নেই নাদিয়া। আমি আমার শত্রুদের কাছে ঘেঁষতে দিই না, দূর থেকেই টপ আউট করে দেই। মাঝখানে অতিরিক্ত বুঝে কাজ না করলে আমার তিক্ত কথাও তোমার শুনতে হতো না। অতিরিক্ত বুঝে কোনো কাজই আমি করিনি। আফরা ইবনাতকে আমাদের মাঝে যুক্ত করার কোনো দরকার ছিল? মেয়েটাকে কেন সিংহের গর্তে ফেললে? অন্যের জীবনকে মূল্যবান মনে হয় না? নাকি এর মধ্যেও কোনো রহস্য লুকিয়ে আছে? আমার থেকে কিছু লুকোচ্ছ? নাদিয়া হেসে ওঠে। আজ প্রথমবার লোকটি তার সাথে এত কথা বলছে। ডানা মেলে আকাশে উঠতে ইচ্ছে করছে তার। সোফায় গা এলিয়ে দিয়ে বলল, লুকিয়েছিলাম, আজ সত্য বলবো। বলি। লোকটা জবাব কাটে না। নাদিয়া নিজের মতোই বলতে থাকে, ছোট ভাই এতিম একটা মেয়েকে বিয়ে করে এনেছে, যার একটা বড় বোন ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। অনল মাহমুদের কি প্রেস্টিজ নেই? সে কিছুতেই চালচুলোহীন মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নেবে না। ছোট ভাইয়াও ভাবিকে ছাড়বে না। শুরু হলো বাবা ছেলের গৃহযুদ্ধ। ভাবির সাথে আমার বেশ ভাবছিল। তার বড় বোনের কথা কত বলতো, আমার বেশ আগ্রহ হতো দেখার। দেখতে চাইলে ভাবি শুধু এড়িয়ে চলতো, কারণ বুঝতাম না। কৌতূহলের বশেই আমি একদিন ভাবির ফোন চুরি করি। ভাগ্য ভালো ছিল, ওয়ালপেপারেই দুই বোনের ছবি ছিল। বড় বোনটাকে জানো? আফরা? অপর পাশ থেকে অবাক কণ্ঠ ভেসে আসে। নাদিয়া খিলখিল করে হেসে ওঠে। কিছুক্ষণ হেসে বলে, কয়েকটা মাস চলে গেল, হুট করে ভাবি কোথাও হারিয়ে গেল। এত খুঁজেও পেলাম না। সময় চলতেই থাকলো। ছোট ভাইয়া দিন দিন অস্বাভাবিক আচরণ করতে লাগলো। বাবা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতো। জেগে গেলেই বউ বউ বলে চিৎকার করতো। একসময় পাগল নাম উপাধি পেল। আমিও আর সেদিক মাথা ঘামাইনি। ভার্সিটিতে যাওয়া আসা করছি। একদিন লাইব্রেরিতে বসে হাসাহাসি করছিলাম। তখনই একটা মেয়ে গম্ভীর কণ্ঠে আমাদের থামতে বলে। যেদি আমি মেনে নিতে পারিনি। এরপর থেকে একটু একটু করে রেষারেষি চলতেই থাকে আমাদের। কি তেজ এই মেয়ের! তখন আমি চিনতে পারিনি। চিনতে পারলাম কখন জানো? যখন রাগের বশে আমি মেয়েটার ডিটেলস বের করলাম। তখন থেকে মেয়েটা আমার অধিক প্রিয়। আমি বুঝতে পেরেছিলাম মেয়েটা সেই সদূর চট্টগ্রাম শহর থেকে কেন বান্দরবান আসলো। প্ল্যান করে ভাবি হওয়ার অফার করি। এর মধ্যেও কিন্তু স্বার্থ রয়েছে। আমি চাই বড় ভাইয়া বাবার ওপরের ভালো মানুষের মুখোশটা দেখুক, যা আফরাই পারবে। যে মেয়েটা বোনের জন্য এতটুকু আসতে পেরেছে, সে মেয়েটা আমার বড় ভাইয়াকে ভালোবেসে কত দূর যাবে। আমার ভাইয়া ভালো থাকুক, সেটাই চাই। যে নাদিয়ার কি আজ নেশা হয়েছে? না হলে এমন ভুলভাল বকছে কেন? কথাগুলো এমন ছন্ন ছাড়া কেন? মনের কথাগুলো মুখোশধারী কেই বা কেন বলছে? অপর পাশে লোকটি ফোন কেটে দেয়। নাদিয়া আরও কিছুক্ষণ নিজের মতো বকবক করে ঢলে পড়ে। নিঃশ্বাস ঘন হয়ে আসে। ফোন ধরে রাখা হাতটা কান থেকে নামায় না। মাতাল হয়ে মনের কথাগুলো বলে আজ যেন সে তৃপ্তিতে ঘুমাবে। কিন্তু সে কি জানে কথাগুলো পেট থেকে বের করে কতটা ভুল সে করেছে? তার জন্যই না এই কথাগুলো কাল হয়ে দাঁড়ায়। চুপি চুপি আড়াল থেকে বেরিয়ে আসে আসমানি। এতক্ষণ সে পিলারের পেছনে লুকিয়েছিল। কথাগুলো শুনেছে কিনা, শুনলেও বুঝেছে কিনা তার মুখের ভঙ্গিমায় বোঝা যায় না। নাদিয়া ঘুমিয়ে যেতে ধীরে ধীরে পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায় সে। মিসেস নুরি তাকে কড়া নির্দেশ দিয়েছেন ওপরে যেন তার পা না পড়ে। তাই দিনের বেলা সে দেখতে পায়নি। আজ অনল মাহমুদ বাড়ি না ফেরায় ওপরে গেট লক করা নেই। এই সুযোগটাই কাজে লাগিয়েছে। ওপরে উঠে মাথায় থাকা ঘোমটাটা ঝামটা মেরে ফেলে দেয়। সাথে মুখ বেঁকাতেও ভুলে না। মিসেস নুরির রুমে এক পলক নজর ঘুরিয়ে তাড়াহুড়ো করে সরে আসে আসমানি। মাথা ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে এগিয়ে যায়। কত সুন্দর জিনিসগুলো হাত দিয়ে ছুঁয়েও দেয়। সময় চলে যায় ঘড়ির কাঁটায় 3টের কাছাকাছি। হুট করে আসমানির পা থেমে যায়, চমকায় ভরকায়। কার কণ্ঠ ভেসে আসে। ভয় নিয়ে অনুসরণ করে। কিছুটা দূরত্বে ওই ঘর থেকে আসছে। পা চালিয়ে এগিয়ে গিয়ে কান পাতে দরজায়। চাপা গলায় কেউ বলছে, বউ, কোথায় তুমি? শুনতে পারছো না বউ? এখানে খুব অন্ধকার, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? সামনে এসো না বউ। এত লুকোচুরি আমার ভালো লাগে না বউ। ইস, কি আদরে কথাগুলো। আসমানির খুব কান্না পায়। একটু আগের কথার সাথে যে খুব ভালো করেই মিলিয়েছে সে বুঝতে পারছে।
এই তাহলে নাদিয়ার ছোট ভাইয়া। ছলো ছলো চোখ নিয়ে দরজা খুলে আসমানি ভয় হলে এগিয়ে যায়। শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা ফোন বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে নেয়। বিছানার ঠিক মাঝখানে একজন বসে আছে, হাঁটুতে হাত ভাঁজ করে মাথা নিচু করে। শুকনো ঢোক গিলে আসমানি বিছানার কোনায় দাঁড়ায়, ফিসফিস করে বলে ওঠে, তুমি তোমার বউ খুঁজতেছো? আমি জানি তোমার বউ কোনখানে আছে। যাবা আমার সাথে? অনেক চমকে মাথা তুলে চোখের পলক ফেলে ঘন ঘন। আসমানি ছলো ছলো চোখের কানিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। অনেকটা সময় চেয়ে থাকে, হুট করে হেসে বলে, তুমি নিয়ে যাবে আমাকে? সত্যি? আমি আমার বউয়ের কাছে যাব? এখনই নিয়ে চলো, এখনই যাব আমি। গম গম কণ্ঠ। আসমানি ভয় পেয়ে মুখ চেপে ধরে। কারো কানে পৌঁছালে তাকে কে বাঁচাবে? ফিসফিস করে বলে, তুমি যদি বউর কাছে যাইতে চাও তাইলে আমার কথা শুনতে হইব তোমার। কও রাজি আছো? নইলে আমি তোমারে রাইখাই চইলা যাবো। অনেক ঘন ঘন মাথা নাড়ায়। সে আসমানি সব কথা শুনবে। আসমানি মুখে হাসি ফুটে। অনেকের একদম কাছে বসে, কানে কানে কিছু বলে। অনেকও যেন বউকে পাওয়ার আশায় সবকিছু জলাঞ্জলি দিয়ে দিবে। আসমানির কথা মতো চুপ করে থাকে। অনেকের ঝাঁকড়া চুলে আদুরে ভাবে হাত বুলিয়ে আসমানি বের হয়ে যায় ঘর থেকে। বৈচিত্র্যময় পৃথিবীর বৈচিত্র্যময় মানুষ, হাসিগুলো যেন বৈচিত্র্য রূপে অধরে খেলা করে। ভোর 5:30টার মতো বাজে। ড্রাইভিং সিটে বসে আছে রেজাউল। সেই রাত 12টা থেকে একটানা গাড়ি চালাচ্ছে সে। তবুও কোনো রকম ক্লান্তি ভাব ফুটে ওঠেনি তার মুখশ্রীতে। ঘুমে বারবার চোখ ডলতেও হয়নি। তাকে দেখে বেশ বোঝা যাচ্ছে আরও 5-6 ঘন্টা ড্রাইভিং সে অনায়াসেই করতে পারবে। সূর্য কেবল পূর্ব আকাশে উকি দিয়েছে। রক্তিম সূর্যটার সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। মোট ঘোরানোর সময় অনায়াসে কেমন ঝিলিক দিয়ে চোখ মুখে বাড়ি খায়। স্নিগ্ধতার এক অপার দৃশ্য চোখ মিলিয়ে উপভোগ করে আফিফ। যদিও সে সকালের সূর্যের আগমন কোনো দিনই মিস করে না। অনেক সময় দেখা গিয়েছে কোনো এক লড়াইতে গিয়েছে, একটানা কাজের মধ্যেও নজর ঘুরিয়ে সকালের সূর্যটা চোখে মনে ধারণ করে নিয়েছে। বেশ কিছুক্ষণ পর আফিফ মাথা ঘুরিয়ে পাশে ঘুমিয়ে থাকা মায়ের দিকে তাকায়। তার কাঁধে মাথা রেখে মানুষটা কেমন শান্তিতে ঘুমোচ্ছে। এরকম শান্তি তো সেও পেত। গাড়ি চালানোর ফাঁকে জিয়া ওর স্যারের মুভমেন্টগুলো দেখে নিচ্ছে। কে জানে কখন কোন বিষয়ে রেগে যায়। আফিফ জিয়াউরের দিকে না তাকিয়েই বলল, আর কতক্ষণ লাগবে? সম্মানের সহিত নিম্ন স্বরে জিয়াউর বলল, 5 মিনিট। আফিফ আর কথা বলে না, মাকে আস্তে আস্তে ডাকতে থাকে। কামিনী বেগম ঘুম থেকে জাগেন, চোখ খুলেন, তবে ওভাবেই চুপ করে থাকেন। কিছুটা সময় যেতেই ছেলের কাঁধ থেকে মাথা তুলে মিষ্টি করে হাসেন। আফিফের মন যেন শান্ত হয়ে যায়। এমন ঝলমলে হাসি এখন থেকে সে প্রতিদিন প্রতিটা ক্ষণ দেখতে পারবে। ব্যাগ থেকে পানির বোতল বের করে বলল, হালকা ফ্রেশ হয়ে নাও মা, এরপর আমরা বাসে করে যাব। কামিনী বেগম বোতল তুলে নেন হাতে। জানালা খুলে মাথা বের করে সকালের মিষ্টি হাওয়া গায়ে মাখেন। এমনভাবে হাঁ করে নিঃশ্বাস নেন যেন হাওয়া খেয়ে সে পেট ভরিয়ে ফেলবে। তার কিছু খেতে হবে না। মায়ের বাচ্চা মতে আফিফ হেসে ওঠে। হাত ধরে গাড়ির ভেতরে এনে বলে, হয়েছে, অনেক খাওয়া খেয়েছো। এখন দুটো রুটি আর ডিম জলদি করে শেষ করো, বাসের মধ্যে খেতে পারবে না তো। কামিনী বেগমের ডিম খুব প্রিয়, এক প্রকার লুফেই নেন তিনি। এদিকে রুটি খেতে বড্ড গড়িমসি করেন, তবে ছেলের ভয়ে দুটো রুটি তাকে শেষ করতেই হয়। মায়ের খাওয়া শেষ হতেই আফিফ মুখের কাছে ওষুধ ধরে। চোখ মুখ কুচকে কামিনী বেগম ওষুধ খান। মুখটা এমন গম্ভীর করে রাখেন যে কেউ দেখলেই হয়তো ভাববে মহিলার বেশ মুডি। গোমরা মুখ দেখেও আফিফ কিছু বলে না। টিফিন বক্স বের করে পরপর 6টা ডিম পেটে চালান করে দেয়। অসহায় চোখে ছেলের খাওয়া দেখে কামিনী বেগম। তাকে আর একটা ডিম দিলে কি এমন হতো? কত টাকা উপার্জন করে ছেলে, অথচ তার জন্য খরচ করতে এত গড়িমসি। কষ্ট করে জন্ম দিয়ে কি লাভ হলো? লালন পালনের দাম দিল না ছেলে। নানান রকম ভাবনা সাজিয়ে গোমরা মুখে বসে থাকে তিনি। এ নতুন না, প্রত্যেক দিনের সকালের দৃশ্য এটাই। তবে মা ছেলের জন্য মুহূর্তগুলো যেন নিত্য নতুন, তাজা হয়ে ওঠে। গাড়ি থামে বহদ্দারহাট টার্মিনালে। বহদ্দারহাট দক্ষিণ পূর্ব বাংলাদেশের চট্টগ্রাম শহরের একটি উপশহর। এখান থেকে বাসে করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যায়। নিচু এলাকা হওয়ায় অল্প বৃষ্টিতে এখানে পানি জমে যায়। জনগণের কতই না ভোগান্তি পোহাতে হয়। ভাগ্যিস কালবৈশাখীর তাণ্ডবের মুখোমুখি এখনো পড়তে হয়নি, না হলে তাদের সফরটা পাংশুটে হয়ে যেত। গাড়ি থামিয়ে জিয়াউর নেমে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে দিয়ে হাসে। আফিফ বিরক্ত হয়ে বলে ওঠে, এখন আমি ডিউটিতে নেই জিয়া, ফর্মালিটি বাদ দাও।
কথাটা শুনে জিয়াউর 32 পাটি দাঁত দেখিয়ে হেসে আফিফের কাছ চেপে ধরে, শক্ত হাতে থাবা, শক্ত হাতে। আফিফ চোখ রাঙিয়ে তাকায়। জিয়াউর তখন নিজের মতো হেসে কাজ চাপড়াচ্ছে। যখনই স্যারের রাগী চোখ দেখে হাসি থেমে যায় তার। কাঁধে থাকা হাতের দিকে এক পলক তাকায়, এরপর তাকায় স্যারের দিকে। শুকনো ঢোক গিলে জলদি করে হাত সরিয়ে নেয়। হেসে আমতা আমতা করে বলে ওঠে, ফর্মালিটি করি তো, তাই একটু আর কি। হয়েছে, থামো। ব্যাগে দুটো টিফিন বক্স আছে, নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এবার আমাদের গন্তব্য আলাদা। কথাটি বলেই আফিফ মায়ের হাত ধরে, আরেক হাতের ট্রলি ধরে এগিয়ে যায় টার্মিনালের দিকে। ঢাকা থেকে বান্দরবান বাসে যেতে সাধারণত 6 ঘন্টা থেকে 10 ঘন্টা সময় লাগে। তবে ঢাকা থেকে সরাসরি বান্দরবান রেল যোগাযোগ ব্যবস্থা নেই। ঢাকা থেকে প্রথমে চট্টগ্রাম, তারপর সেখান থেকে পূরবী বা পূবানী বাস যোগ সরাসরি বান্দরবান যাওয়া যায়। এক্ষেত্রে আফিফ নিজের চাহিদা মতো ব্যবস্থা নিয়েছে। চট্টগ্রাম পর্যন্ত নিজস্ব গাড়ি ব্যবহার করলেও বান্দরবান গাড়ি নিয়ে ঢুকবে না। এক অচেনা আগন্তুক হয়ে মা ছেলে ঘুরে বেড়াবে, মনের ডানা মিলে উড়ে বেড়াবে সারা শহর। বাসের হর্নের শব্দ। আফিফ নজর ঘুরিয়ে ঘড়ির দিকে তাক করে। 6টা বাজতে আরও 10 মিনিট বাকি। পূর্বানী বাস দাঁড়িয়ে আছে যাত্রী তোলার জন্য। ঠিক 6টায় গাড়ি ছাড়বে। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 1 ঘন্টা পর পর গাড়ি ছাড়ায় যাত্রীদের সুবিধায় বটে। নন এসি বাস বলে আফিফ গড়িমসি করলেও কামিনী বেগম মিষ্টি হেসে সায় দিয়েছেন। জানালা খুলে দিলে প্রকৃতির অকৃত্রিম যে বাতাস নাকে মুখে বাড়ি খায়, তা এসির কাছে কিছুই নয়। ভরপুর বাস তীব্র হর্ন দিয়ে ছুটে চলে। বাস কন্ডাক্টর, ড্রাইভার সহ সকল যাত্রীদের যখন শুদ্ধ ভাষায় শুভেচ্ছা জানিয়ে বলে ওঠে, চট্টগ্রাম টু বান্দরবান জার্নিতে আপনাদের স্বাগতম, যাত্রা শুভ হোক। কামিনী বেগম কেঁপে ওঠেন। ছেলের হাত শক্ত করে ধরে ভীতু চোখে কন্ডাক্টরের দিকে তাকান। কি নাম শুনল সে? বান্দরবান? আবার সেই শহর? এ শহর কি তার পিছু ছাড়বে না? এ শহর যে ভালো না। সূর্যের কিরণ চোখে পড়তে পিটপিট করে চোখ খুলে কনস্টেবল আজাদ আলী। ঝিমুতে ঝিমুতে কখন ঘুমিয়ে পড়েছে টের পায়নি। বয়স তো কম হলো না। এত ধকল কি আর এখন শরীরে সইতে পারে? আড়মোড়া ভাঙতে উঠে দাঁড়ায়। চেয়ারে বসেই ঘুমিয়েছিলেন। এক পা বাড়ানোর আগেই কিছুর সাথে লেগে হোঁচট খেয়ে পড়তে পড়তেও সামলে নেন নিজেকে। তাকিয়ে দেখেন বাকি দুজন কনস্টেবল গেটের সাথে হেলান দিয়ে মাটিতে বসে ঘুমোচ্ছে। চোখ কপালে উঠে যায় তার। ডিউটি রেখে এভাবে তারা ঘুমোচ্ছে। হুট করে মনে পড়ে আশরাফ উদ্দিনকে ফিরতে দেখেননি তিনি। ঘুমাতে দেখতে পায়নি তো? যদি নালিশ জানায়? চাকরি খোয়ানোর ভয়ে দুটোকেই লাথি দিয়ে ডাকতে থাকেন। গভীর রাতে ঘুমিয়েছে। এত সহজে ঘুম ভাঙে? উঠতে বেশ খানিকটা দেরি হলো তাদের। ইতিমধ্যে আজাদ আলীর মুখ থেকে বিশ্রী গালিগুলো রাগের বর্ষে বেরিয়ে এসছে। ধমকে বললেন, পরে পরে ঘুমাচ্ছিস? তোদের ঘুমাতে না করেছিলাম না? ওই বুড়ো ফিরেছে, যদি ঘুমাতে দেখে নালিশ করে। ঘুম যেন এক ছুটে পালিয়ে যায়। ভীত দৃষ্টিতে 3 জনই আশেপাশে পরখ করে। কম বয়সী হ্যাংলা পাতলা ছেলেটা ফিসফিস করে বলল, আমরা তো 4টার পর ঘুমাইছি, বুড়া তো তখনও ফিরে নাই চাচা। চমকে যায় আজাদ আলী। শুকনো ঢোক গিলে ছেলেটার মাথায় থাপ্পড় দিয়ে কর্কশ কণ্ঠে বললেন, এতক্ষণে কইতেছস? এখন কি হইব? বুড়োর যদি কিছু হয় কি জবাব দিব? আজাদ আলীর কথা বলতে দেরি, বাইরের দিকে দৌড় দিতে দেরি হয়নি। এক দৌড়ে থামে কবরস্থানের সামনে। গেটে বড় তালা ঝোলানো। মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। বুঝতে বাকি থাকে না আশরাফ উদ্দিন তাদের মিথ্যে বলেছে। আঁকাবাঁকা পা ফেলে আবার আগের জায়গায় ফিরে আসে। সকালের মিষ্টি বাতাসেও সে ঘামছে। মনে হচ্ছে রক্তের চাপ বেড়ে যাচ্ছে। ধপ করে চেয়ারে বসে পড়েন। বাকি দুজন সাংঘাতিক রকমের ভয় পেয়ে যায়। কম বয়সী ছেলেটা দৌড়ে বাড়ির ভেতর ঢোকে। আগে জানা প্রয়োজন বাড়িতে সত্যিই কি ফিরেনি। পরপর কয়েকবার কলিং বেল চাপ দেয়, লাভ হয় না। দরজা খোলা তো দূর, ভেতর থেকে কারো সারা শব্দ ভেসে আসে না। ধৈর্য হারিয়ে ছেলেটি শক্ত হাতে দরজায় ধাক্কা দেয়। তৎক্ষণাৎ তাকে অবাক করে দরজা খুলে যায়। চোখ বুজে নেয় ছেলেটি। অঘটন যা ঘটার ঘটে গেছে। চাকরিটা কি এবার সত্যিই যাবে? পুরো পরিবার যে তার দিকে তাকিয়ে। যে বয়সে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ানোর কথা ছিল, বইয়ে মুখ গুজে রাখার কথা ছিল, সেই বয়সে পরিবারের হাল ধরতে এসেছে। প্রথম প্রথম যখন এসেছিল, ইস কি যন্ত্রণা ছিল দিনগুলো। কত না নির্ঘুম রাত সে পার করেছে। এতদিনের প্রতিদান স্বরূপ সরকার কি তাকে এখন জেল জীবন উপহার দিবে? কেন সে ঘুমাতে গেল? নিজের ওপরে কেমন রাগ হচ্ছে। টলমলে চোখ নিয়ে এলোমেলো পা ফেলে গেটে ফিরে যায় সে। উদাস কণ্ঠে আজাদ আলীকে উদ্দেশ্য করে বলে ওঠে, দরজা খোলা চাচা।
আশরাফ উদ্দিন ফেরেনি। আজাদ আলী ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। টলমলে চোখ দেখে হয়তো তার মায়াও হয়। কিছু না বলে ভাবে কয়েক মুহূর্ত, তারপর হুট করে প্যান্টের পকেট থেকে কম দামি বাটন ফোনটা বের করতে করতে বললেন, চিন্তা করিস না, আমাদের চাকরি গেলে ওই অফিসারেরও চাকরি যাইব। আর যাই হোক, আমাদের কাছ থেকে তো আসামি পালায় নাই। একটু চালাক না হলে হয়? চুপচাপ বসে থাক, আমি দেখতেছি। ছেলেটি মাথা নেড়ে সম্মতি দেয়, তবে চিন্তা সরে না। চিন্তিত মুখ নিয়ে আজাদ আলীর দিকে তাকিয়ে থাকে। আজাদ আলী হাসেন। সে যুবক বয়সে চাকরিতে যোগ দিয়েছিল। অনেকটা অনিচ্ছাতেই তাকে এ পেশা বেছে নিতে হয়েছিল। তখনকার সময়ে তো পুলিশ বলতেই ভয়। এখন কি আর সেই যুগ আছে? বাবার উপর রাগ করে কাজও করতো না, হেলায় ফেলায় কাটিয়ে দিত। এই হেলাটাই যদি না করতো, এখন হয়তো সেও প্রমোশন পেয়ে বড় কোনো পোস্টে থাকতো। কত অফিসার, কত আসামি দেখলো, কত অফিসারের হয়ে মিথ্যে বলতে হয়েছে। চাকরির শেষ বয়সে এসে নিজের চাকরির জন্য মিথ্যে বলতে পারবে না। ফোন দেয়, বাঁচতে বাঁচতে কেটে যায়। ধৈর্য হারিয়ে ফেলেন না তিনি, দিতেই থাকেন। অন্যদিকে ঘুমে বিভোর নোমান। আজানের পরপরই একটু শুয়েছে। ঘুমিয়েছে বা কয়েক ঘন্টা, ঘন্টা দুয়েক হবে। এর মধ্যে কানের কাছে বারবার ইলেকট্রনিক যন্ত্রটি নিজ উদ্যোগে বাজতে থাকায় কপাল কুঁচকে যায় তার। চরম বিরক্তি ফুটে ওঠে মুখশ্রীতে। ফোন রিসিভ করে কানে ধরতেই বলে ওঠে, হয়েছেটা কি? এই সকালে এতবার ফোন দিচ্ছেন কেন চাচা? স্যার, আশরাফ উদ্দিন মিসিং। নিম্ন স্বরে কথাটি বলে ওঠে নাজাত আলী। ঘুমের ঘোরে নোমান কথাটির সারমর্ম না বুঝেই ভাবালেশ কণ্ঠে বলে, তো আমি কি করব? থানায় যোগাযোগ করেন। কথাটা বলার পরপরই নোমান টের পায় কি বলেছে সে। চট করে ঘড়ির দিকে তাকায়। সকাল 6:30 বাজে। উত্তেজিত হয়ে বলল, হোয়াট? মিসিং মানে? কোথায় গেল? তোমাদের কি ঘাস কাটতে রেখেছি ওখানে? একটা জলজ্যান্ত মানুষ উধাও হয়ে গেল, আর আমাকে এখন বলছো? আজাদ আলী ভড়কে যান। কি বলবে সে? স্যার, ঘুমিয়ে যাওয়ায় টের পায়নি? এটা বলে চাকরি কেন? জীবন নিয়ে টানাটানি হবে না তার গ্যারান্টি আছে? আমতা আমতা করে বললেন, স্যার, বুইড়াটা রাতে ঝামেলা করেছে। অনেক রাতে আইসা বলে তার ছেলে অন্ধকার ভয় পায়, সে গেলে ভয় পাবে না। ইমোশনাল ব্যাপার স্যার। পোলার শোকে ভুলভাল বলছিল, আমাদের হুমকিও দিয়েছে, ছুরিও দেখাইছে স্যার। আমরা ভয় পেয়ে গেছিলাম। একজন সাথে যাইতেও চাইছিলাম, নেয় নাই। বাড়ি ছেড়ে যাইতেও না করেছেন। ভাবছি কি আর হবে, কিন্তু এখন আশেপাশে খুঁজছি, নাই স্যার। বাকি দুজন কনস্টেবলের মুখ হা হয়ে আসে। কি সুন্দর সত্য মিথ্যে মিলিয়ে সব দোষ আশরাফুদ্দিনের ঘাড়ে দিয়ে দিল। বুড়ো ফিরলে যে পুলিশের হাতে নির্ঘাত 2 ঘা খাবে, এটা তারা ওয়ারেন্টি সহকারে দিতে পারবে। এতক্ষণে চিন্তা যেন দূর আকাশে পালিয়ে যায়। ঝলমলে হাসি ফুটে সবার মুখে, তবে হাসতে পারে না নোমান। গভীর চিন্তায় ডুবে যায় সে, আর কথা বাড়ায় না। দাঁতে দাঁত চেপে ফোন কেটে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। পুরো সকাল তার নষ্ট। না জানি পুরো দিন কেমন যায়। যদিও সে বুঝতে পারছে দৌড়ের উপর থাকতে হবে, হালকা ফ্রেশ হয়ে সিভিল ড্রেসেই বের হয়ে যায় সে। আগে বুড়োটাকে খুঁজে বের করতে হবে। এখন তো দেখা যাচ্ছে তার চাকরি নিয়ে টানাটানি হবে। তা কি করে হতে দেয়? প্রকৃতির হাওয়া গায়ে মেখে চারপাশের মানুষের বিচিত্র আলাপের কানাঘোষা শ্রবণ করতে করতে জানিটা খারাপ না। আপাতত আফিফের তো বেশ ভালোই লেগেছে। মানুষের সাথে মিশলে, মানুষের আশেপাশে থাকলে তবেই না তাদের মানসিকতার পরিচয় মিলে। দূর থেকে তো সবই সুন্দর সাবলীল। জীবন যখন দেখার সুযোগ দেয় তখন মিস করতে হয় না। দীর্ঘ 2.5 ঘন্টা পর বাস থামলো। যাত্রীগুলো নামার পরেই আফিফ মাকে নিয়ে বের হয়। জনপ্রতি 90 টাকা ভাড়া, খারাপ না। সেখানে কন্ট্রাক্টরকে বোনাস স্বরূপ চকচকে 200 টাকা নোট দিয়ে এসেছে আফিফ। কন্ট্রাক্টর যখন খুশি হয়ে ফকফকা দাঁতে হাসি দিল, আফিফের মনে হলো সুক্ত এখানেই। পর মুহূর্তেই কেমন যেন নিজেকে কঠোর করে নিল। গাড়িতে ওঠার পরপরই কামিনী বেগম নিশ্চুপতাকে বরণ করে নিয়েছেন। আফিফও কিছু বলেনি, থাক কিছু মুহূর্ত নিজের মতো। বাস থেকে নেমেই আফিফ সিএনজি নিয়ে নেয়। উদ্দেশ্য হোটেল প্লাজা। নিরিবিলি পরিবেশ ও বান্দরবান শহরের মধ্যে থাকায় হোটেল প্লাজার বিকল্প নেই। অনেক ধরনের সুযোগ সুবিধায় অতিথেয়তা দিয়ে ইতিমধ্যে মন জয় করে নিয়েছে সকল ভ্রমণ পিপাসুদের। নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থা থাকায় আফিফ ভেবে চিনতে এটাই আগ থেকে বুকিং করে রেখেছিল। রুম অনুযায়ী ভাড়া থাকায় সর্বোচ্চ রেটের রুমটাই নিজেদের জন্য চয়েস করেছে। অনেক হলো কোলাহলে থাকা, এবার একটু সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশে গা ভাসানো যাক।
স্তব্ধতায় ঘেরা পরিবেশ। কয়েক ঘন্টার ব্যবধানে বাবা ছেলের হত্যাকাণ্ড। প্রতিবেশীরা আবার ভিড় করেছে, সবার চোখে মুখে প্রকাশ পাচ্ছে ভয়। দিশেহারা নোমান। হুট করে এমন হবে সে ভাবেওনি। খোঁজাখুঁজি চলছিল। এর মধ্যে এক প্রতিবেশী লাশ দেখে চিৎকার করে ওঠে। কয়েকজন জড়ো হতে স্থানীয় থানায় ফোন করে জানায়। খবরটা শোনা মাত্র ছুটে আসে নোমান। এরপর থেকে সে কেমন নিশ্চুপ হয়ে আছে। এখন পর্যন্ত কাউকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি। এক কোণে দাঁড়িয়ে আছে আজাদ আলী ও বাকি দুই কনস্টেবল। খুব শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, যে কেউ দেখেই বুঝতে পারবে না। চোখ টলমলো করছে তিনজনেরই। ভালো মানুষটা কিছুক্ষণের ব্যবধানে লাশ হয়ে আসবে তারা কি ভেবেছিল? লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নোমান উঠে দাঁড়ায়। মারিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, আশরাফ উদ্দিনের ঘরটা দেখিয়ে দিন, সার্চ করব। মনিরা মাথা নেড়ে সাজা নিয়ে হাঁটা ধরে। নোমান একা যায়। ঘর দেখিয়ে দিয়ে মনিরা বাইরে দাঁড়িয়ে থাকে। ব্যাপারটা তারও হজম হচ্ছে না। যে এসব করছে তার দ্বারা কি তাদেরও বিপদের আশঙ্কা রয়েছে? শুধু এই কথাটাই সে ভাবছে। শাশুড়ি মেয়ের ভালো থাকাটাই এখন তার কাছে ম্যাটার করে। ঘরে সন্দেহজনক তেমন কিছুই পায় না নোমান। খুব জলদি ফিরে আসে। মনিরাকে অন্য মনস্ক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে বলে ওঠে, এত চিন্তিত কেন মিসেস আতিকুর? মিসেস আতিকুর সম্বোধন শুনে মারিয়ার শরীরে যেন টকবক করে আগুন জ্বলে ওঠে। কর্কশ কণ্ঠে বলে ওঠে, মিসেস মারিয়া বলুন। কেন, স্বামী মারা গেলে পরিচয়টাও কি গায়েব হয়ে যায় নাকি? মনিরা কথা বলে না। নোমান আচমকায় একটু শব্দ করে হাসে। মেয়েটিকে রাগিয়ে বেশ ভালো লাগছে তার। আবার বলল, আপনার স্বামী সত্যি আপনার প্রতি লয়াল ছিল তো মিস আতিকুর? উফ সরি মিসেস মারিয়া। চমকিত দৃষ্টিতে নোমানের দিকে তাকায় মারিয়া। চোখে মুখে কেমন একটা ভয়। নোমানে যেন হুট করে আনন্দ হয়। হাসতে হাসতে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে এসে বসে। মারিয়া ইতস্তত ভঙ্গিমায় নিজের ঘরে যেতে চাইলে বাধা দেয় নোমান। তার সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য লাগবে। আজাদ আলীকে ডাক দিতেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তবুও নিজেকে স্বাভাবিক দেখিয়ে সামনে এগিয়ে দাঁড়াতে নোমান প্রশ্ন করে, আশরাফ উদ্দিন কখনো বাইরে গিয়েছিল? 11:30টার দিকে স্যার। কবরস্থানে যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি। এ বাড়ি থেকে তারপর কেউ বেরিয়েছিল? আজাদ আলী মাথা নেড়ে না জানায়। নোমান তপ্ত শ্বাস ফেলে। তখনই মহিলা কনস্টেবল একজন এসে বলে ওঠে, স্যার, এই বাড়ি থেকে শুধু আফরা নামের মেয়েটাই বেরিয়েছিল রাতে, আর ফেরেনি। থুতনিতে আঙ্গুল ঘষে মুচকি হাসে নোমান। এক নজর মারিয়ার দিকে তাকায়। মেয়েটা দ্বিধাহীন দাঁড়িয়ে আছে। উঠে দাঁড়ায় সে। প্রতিবেশী সকলকে উদ্দেশ্য করে বলে ওঠে, পুলিশের নির্দেশনার বাইরে কেউ বাড়ি থেকে সরবেন না। দৈনন্দিন কাজ যেমন করতেন করবেন, তবে শহর ছাড়তে পারবেন না। কেউ আমাদের সন্দেহের বাইরে না। মিসেস মারিয়া, মিস আশরাফকে থানায় এসে দেখা করতে বলবেন দুপুরের আগে। সন্দেহের তালিকায় সেই প্রথম। আতকে ওঠে মারিয়া আফরা। মেয়েটা অদ্ভুত প্রকৃতির, তবে খুন করতে পারে না। অমন মেয়ের হাতে রিভলভার মানায়। চট করে বলে, সন্দেহের তালিকায় প্রথম মানে? মাথা খারাপ আপনার? একজন মেয়ে হয়ে কাউকে গুলি করে মারা সম্ভব? টাকার কাছে যেমন সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য প্রমাণ করা সম্ভব, রক্তে মাংসে গড়া চতুর মস্তিষ্কের অধিকারী মানুষের পক্ষেও কোনো কিছু অসম্ভব নয়। আসামি তো আর চেঁচে এসে বলবে না আমি খুন করেছি। আমাদের সাথে কোঅপারেট করুন। গাড়িতে উঠে বসে নোমান। হাত দিয়ে কপাল চেপে ধরে। মিলছে না ব্যাপারটা। আশরাফ উদ্দিনের ফোনের কল লিস্ট চেক করে পাওয়া লাস্ট কল কোথায় থেকে করা হয়েছে ট্র্যাক করেছে। এখন সেখানেই যাবে। হয়তো সব খোলাসা হবে, নয়তো এই কেসও ঘুরতে থাকবে রহস্যের জালে। কপালে বাম হাত রেখে ঘুমিয়ে আছে আফরা। এখনও সে হসপিটালে। আজ কেন জানি একটু বেশি ঘুম পাচ্ছে। সকাল 10টা পেরিয়ে কয়েক মিনিট চলে গেছে। এখন পর্যন্ত ঘুমিয়ে আছে সে। মধ্যে অবশ্য একবার জেগে গিয়েছিল। নার্সের হাতে সুপের রূপ অখাদ্য দেখে চোখ বুজে নিয়েছে। তার কি কোনো গুরুতর অপারেশন হয়েছে? হয়নি তো। তাহলে সে কেন ওসব গরম পানি খাবে? এর থেকে বাড়ি গিয়ে গরম গরম ভাত খাবে, শান্তি। নার্সটি অনেকবার ডেকে চলে গিয়েছে। চোখ বুজে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছে। এখনো মেয়েটা ঘুমিয়েই বিভোর। ফট করে দরজা খুলে আদিল ঢোকে। রাতের পরা পোশাকে গায়ে শোভা পাচ্ছে। হয়তো সারা রাত এখানেই ছিল। আফরাকে এখনো ঘুমিয়ে থাকতে দেখে আদিল ফেচেল হাসে। কোনো রকম সময় ব্যয় না করে পানির গ্লাস হাতে তুলে নেয়। এক পলক আফরাকে দেখে পুরো গ্লাস পানি মুখের ওপর ঢেলে দেয়। তড়িৎ গতিতে ওঠার চেষ্টা করে আফরা। রুমে কার উপস্থিতি টের পেয়েই তো তার ঘুমটা হালকা হয়ে গিয়েছিল। ডান হাতে ব্যথা পায়, তবে প্রকাশ করে না। চোখ রাঙিয়ে আদিলের দিকে তাকাতেই দৃষ্টি শান্ত হয়ে যায় তার।
লোকটা সারা রাত এখানেই ছিল। ভালোভাবে উঠে বসতে বসতে বলল,